সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের হামলা, কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১ জন। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, এশিয়ার শেয়ার বাজার নিম্নমুখী, বিশ্ব বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ইরানের সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের, বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা। এবং যুদ্ধের কারণে বিভিন্ন দেশে আটকা ক্রিকেটার সহ অভিনয় শিল্পীরা, তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অনুরাগীদের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। কুয়েতে মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত 2 জন আহত হয়েছে। দেশটিতে একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার সৌদি আরবের একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরাকের রাজধানী বাগদাদেও মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বাহরাইনের রাজধানী মানামার একটি বন্দরে তেহরানের হামলায় একজনের মৃত্যু হয়েছে। সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটি লক্ষ্য করে শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে লেবানন ও ইরানের হামলার প্রতিক্রিয়ায় দেশগুলোতে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। বিস্তারিত শামিউল শিহাবের রিপোর্টে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের তৃতীয় দিনে কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে মার্কিন F-15 মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কুয়েতের তেল শোধনাগার মিনা আল আহমাদি রিফাইনারির ভেতরে গিয়ে পড়ে। এতে আহত হন সেই শোধনাগারের 2 জন শ্রমিক। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ রাস তানুরায় অবস্থিত আরামকোর একটি তেল শোধনাগারে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর ওই তেল স্থাপনা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটি RAF আক্রতিরিতে শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। সোমবার মধ্যরাতের এই হামলায় কেউ হতাহত না হলেও ঘাঁটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সাইপ্রাস সরকার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের পাশে মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনীর বরাতে ইরাকি সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন ঘাঁটিতে 2টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির ভেতরে পড়েছে এবং আরেকটিকে ভূপাতিত করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামার মিরা সালমান বন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। এতে বন্দরটির একটি অংশে আগুন ধরে গেছে। পরবর্তীতে মন্ত্রণালয় জানায়, ইরানের ছোড়া মিসাইলের আঘাতে বন্দরের একটি জাহাজেও আগুন লাগে এবং সেখানে একজনের মৃত্যু হয়। এছাড়া বাহরাইনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতেও হামলা চালায় তেহরান। আরেকদিকে উত্তর ইসরায়েলের বন্দর নগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়া হয় লেবানন থেকে। পরে এ রকেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় সশস্ত্র ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলার জবাবে লেবাননের সীমান্ত এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। একটি সূত্র জানিয়েছে, রাজধানী বৈরুতের বেশ কয়েকটি এলাকাতেও বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহতের ঘটনা ঘটেছে। আরেকদিকে ইরানের রাজধানী তেহরানেও নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সামিউল শিহাব, আরটিভি। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও প্রায় শীর্ষ 40 কর্মকর্তা নিহতের পর উপসাগর জুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান। একই সঙ্গে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি আঘাতে সংঘাত ছড়িয়ে পড়ছে লেবানন পর্যন্ত। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। খামেনি হত্যাকাণ্ডের পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদগুলো লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। ইরানের হামলায় বাহরাইনে নিহত হয়েছে অন্তত 1 জন। ইরাকি ও কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ভূখণ্ডেও ইরানি হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে ইরান। মার্কিন গণমাধ্যমের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না ইরান। সোমবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এ কথা জানান আলী লারিজানি।
ইসরায়েল বলছে তেহরানের হৃদয়ে আঘাত হানছে তারা। এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননেও পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, তেহরানের নিলুফার স্কোয়ারে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল ও পুলিশ ভবন। পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তেল আবিব ও জেরুজালেমে। মধ্যাঞ্চলের বেইত শেমেশ শহরে নিহত হয়েছে অন্তত 9 জন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে 3 মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। Combat operations continue at this time in full force, and they will continue until all of our objectives are achieved. We have very strong objectives. যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় ইরান ইসরায়েল সরাসরি সংঘাত বর্তমানে উপসাগরীয় এলাকা জুড়ে বহুমাত্রিক রূপ নিয়েছে। আঞ্চলিক শক্তিগুলোর জড়িত হওয়ার ঝুঁকিতে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক বিস্তৃত যুদ্ধের দ্বারপ্রান্তে। ইমতিয়াজ আহমেদ, RTV। আয়াতুল্লাহ খামেনি নিহতের পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে 3 সদস্যের অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। পরিষদের বাকি 2 সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি AJE এবং ইরানের প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম আলী রেজা আরাফি। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে AFP। খামেনির পর ইরানের নেতৃত্ব কে সামলাবেন তা নিয়ে বিস্তারিত থাকছে শামিউল শিহাবের রিপোর্টে। আমেরিকা ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরবর্তী উত্তরসূরি নির্বাচন নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির ওলামা সমাজ। ইরানের সংবিধান অনুযায়ী দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস। বর্তমানে খামেনির অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল, যার সদস্য হিসেবে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি AJE। এছাড়া খামেনির উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা শীর্ষ 5 জনের মধ্যে একজন হলেন খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনি। রেভলিউশনারি গার্ডস IRGCর ওপর তার ব্যাপক প্রভাব থাকলেও বংশানুক্রমিক শাসন তার জন্য একটি বড় বাধা। বিপ্লবের জনক হিসেবে এই তালিকায় রয়েছেন আয়াতুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনিও। সংস্কারপন্থী হিসেবে 54 বছর বয়সী এই নেতার জনপ্রিয়তা থাকলেও নীতি নির্ধারণী মহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আলোচনায় থাকা 67 বছর বয়সী আরেক প্রভাবশালী আলেম হলেন আলী রেজা আরাফি। বর্তমানে লিডারশিপ কাউন্সিলের সদস্য এবং কোম শহরের জুমার খতিব তিনি। রাজনৈতিকভাবে এখন ভারসাম্যপূর্ণ মনে করা হচ্ছে তাকে। এছাড়াও পশ্চিমা বিরোধী অবস্থানের জন্য খামেনির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মোহাম্মদ মেহেদী মীর বাঘেরি। বর্তমানে ইসলামিক সায়েন্সেসের একাডেমির প্রধান কট্টরপন্থী এই আলেম। আরেকদিকে বর্তমান বিচার বিভাগের প্রধান এবং সাবেক গোয়েন্দা মন্ত্রী গোলাম হোসেন মোহসেনি AJEও রয়েছেন এই তালিকায়। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর যুদ্ধের তামামার মধ্যে কে নেবেন ইরানের হাল, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। সামিউল শিহাব, RTV। ইরানে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই ব্রেন্ট ক্রুড ও নিম্যাক্স লাইট সুইট অয়েলের দাম 10% বেশি বৃদ্ধি পায়। পরে দাম কিছুটা কমলেও এখনও বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে এশিয়ার শেয়ার বাজার দিন শুরু করেছে নিম্নমুখী অবস্থায়। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় 2% এবং জাপানের প্রধান সূচক নিক্কেই প্রায় 1.5% কমে যায়। যুক্তরাষ্ট্রে নিয়মিত লেনদেন সময়ের বাইরে কেনাবেচা হওয়া স্টকেও বড় ধরনের দরপতন দেখা গেছে। প্রধান সূচক S&P 5000 ও ন্যাসডাক কম্পোজিট উভয়ই প্রায় 0.7% নিচে নেমে গেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সোমবার সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 2%। ফলে প্রতি আউন্সের দাম বেড়ে দাঁড়িয়েছে $5,385। ইরানকে ঘিরে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।
ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যেই পাল্টাপাল্টি আঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধের আগুন। পাল্টাপাল্টি হামলা আর প্রতিশোধের হুমকিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। বিশ্লেষকদের শঙ্কা, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে এই সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা চলবে যতক্ষণ না যুক্তরাষ্ট্রের সব লক্ষ্য পূরণ হবে। একই সঙ্গে 3 মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। Overwhelming military offensives the world has ever seen. Nobody's seen anything like it. মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ভেতরে 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানের একদিন পরই এ তথ্য জানানো হয়। যে হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রায় 40 জন শীর্ষ কর্মকর্তা। অন্যদিকে ইসরায়েলও ইরানে তাদের হামলা অব্যাহত রেখেছে। রাজধানী তেহরানে চালানো একাধিক বিমান হামলায় হাসপাতাল, পুলিশ ভবন এবং রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। هدف حمله دشمن آمریکایی صهیونی قرار گرفت. در حال حاضر এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননেও আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবও দিচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে। ইরানের হামলায় মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরেও অন্তত 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সংঘাত সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। ইরানের দাবি, উপসাগর জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা অব্যাহত রেখেছে তারা। ইরানের চালানো হামলায় বিস্ফোরণে মুহুর্মুহু কেঁপে উঠছে কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখন আর 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ও ইরানের সরাসরি সামরিক মোকাবিলা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ও বিস্তৃত যুদ্ধে ঠেলে দিতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টে আক্রমণের হুঁশিয়ারি আর তীব্র প্রতিক্রিয়ায় বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কড়া প্রতিক্রিয়া এসেছে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমন শক্তি দিয়ে আঘাত করা হবে যা তারা আগে কখনো দেখেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যে কোনো আগ্রাসনের জবাব শক্ত হাতে দেওয়া হবে। এমন পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে কূটনৈতিক প্রতিক্রিয়া। খামেনির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রতি সমবেদনা জানিয়ে একে নিষ্ঠুর হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়াও খামেনি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। খামেনির মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের জঘন্য ফল বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিশ্লেষকদের মতে, খামেনি হত্যাকাণ্ড শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। ইরানের হাতে রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠী, যারা যে কোনো মুহূর্তে চলমান সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। চীনে 2025 সালে বায়ুমান পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছেছে। এ তথ্য জানিয়েছেন দেশটির পরিবেশ ও প্রতিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা লি থিয়ানওয়ে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বায়ুমানের 3টি প্রধান সূচকেই রেকর্ড উন্নতি হয়েছে। প্রিফেকচার ও তার চেয়ে বড় শহরগুলোতে গড় PM 2.5 নেমে এসেছে প্রতি ঘনমিটারে 28 মাইক্রোগ্রামে। ভালো বায়ুমানের দিনের হার বেড়ে হয়েছে 89.3%, আর মারাত্মক দূষিত দিনের হার কমে দাঁড়িয়েছে মাত্র 0.9%। তিনি আরও জানান, পঞ্চবার্ষিকীর সময়কালে দেশে PM 2.5-এর গড় ঘনত্ব 20% কমেছে। চীনে যেসব 29টি শহরের GDP 1 ট্রিলিয়ন ইউয়ানের বেশি, সেসব শহরে গড় PM 2.5 ঘনত্ব 27.8 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার, যা জাতীয় গড়ের চেয়েও ভালো। এর মাধ্যমে চীন দেখাতে পেরেছে কার্যকর দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিষ্কার আকাশ দুটোই একসঙ্গে অর্জন সম্ভব।
চীনের শীতকালীন অলিম্পিকে অংশ নেয়া ক্রীড়াবিদদের আরও ভালো ফলের জন্য প্রস্তুতি নিতে বলেছেন দেশটির স্টেট কাউন্সিলর শেন ইসেন। ক্রীড়াবিদদের বিনয়ী থাকতে এবং নিজেদের দক্ষতা আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি। বেজিংয়ে মিলান কর্টিনা 2026 শীতকালীন অলিম্পিকে অংশ নেয়া চীনা দলের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন শেন ইসেন। এবারের আসরে বিদেশে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে চীন তাদের সেরা সাফল্য অর্জন করে। দলটি 5টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 6টি ব্রোঞ্জ সহ মোট 15টি পদক জেতে। শেন ইসেন ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা শুধু পদকই জেতেননি, বরং অলিম্পিকের চেতনা ও চীনের ক্রীড়া মনোভাব বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। নিরাপদে দেশে ফিরলেন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে জেদ্দায় আটকা পড়া মুশফিকুর রহিম। সোমবার সকালে এক বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাতে শঙ্কামুক্ত হল টাইগার ভক্তরা। তবে স্বস্তিতে নেই বিশ্ব ক্রীড়াঙ্গন। এই যুদ্ধের কারণে কালো মেঘ জমাট বেঁধেছে আন্তর্জাতিক খেলাধুলায়, যেখানে শঙ্কা উকি দিচ্ছে স্পেন ও আর্জেন্টিনার ফিনালিসিমার মহরণ। তালিকায় আছে ফিফা বিশ্বকাপও। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। গত শনিবার ওমরা পালন করে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় আকাশপথ বন্ধ হলে দোহা আসার আগেই জেদ্দায় ফিরে যায় মুশফিকের ফ্লাইট। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফেরার আকুতি জানান তিনি। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাতে রোববার রাতে এক পোস্টের মাধ্যমে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। সবশেষ বিশেষ এক বিমানে করেই সোমবার দেশে ফিরলেন এই ক্রিকেটার। এদিকে মুশফিকের মতোই বাড়ি ফিরতে আকুতি জানিয়েছে ইংল্যান্ড এ দল। দেশটির প্রধানমন্ত্রীর করা এক পোস্টে জনি বেয়ারস্টো কমেন্ট করেন, আপনি কি আমাদের দেশে ফিরিয়ে নিতে পারবেন? মূলত পাকিস্তান শাইন্সের সঙ্গে 3টি টি-20 ও 5টি ওয়ানডে খেলতে আবুধাবিতে অবস্থান করছে থ্রি লায়ন্সরা, যেখানে গত 1 মার্চের ম্যাচও স্থগিত করা হয়েছে। 25 জনের দলটি এখনও অবস্থান করছে দেশটিতে। ফলে আপাতত জনি বেয়ারস্টো ফ্লিনটফদের অপেক্ষা নিরাপদভাবে বাড়ি ফেরার। সাম্প্রতিক উত্তেজনার মধ্যপ্রাচ্যের যেসব দেশ ছড়িয়ে পড়েছে তার একটি হলো কাতার। আর দেশটি ইতিমধ্যেই সকল ক্রীড়া ইভেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে। অথচ চলতি মাসের 27 তারিখে দেশটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ফিনালিজিমা, যেখানে দোহায় লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ সেরা স্পেনের লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবল ভক্তরা। এই ম্যাচেই প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা ছিল তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও মহাতারকা লিওনেল মেসির। যদিও ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি উয়েফা ও কনমেবল। শঙ্কা আছে প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ নিয়েও। টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র, তবে দেশটির মাটিতে ইরান খেলবে কি না সেটাও এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার পর এই মুহূর্তে বিশ্বকাপ খেলা যথার্থ মনে করছেন না তারা, যদিও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে দেশটি। রাফি আমিন, RTV। পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য। যুদ্ধের সেই দামাডোলে চলছে দুবাইয়ের একাধিক হোটেল। আর সেখানেই ছেলে ইউভান সহ আটকা পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আটকে রয়েছেন বলিউড অভিনেত্রী ঈশা গুপ্তা এবং সোনাল চৌহান। অনুরাগীরা এই অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিস্তারিত মারজান ইভানের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী ও শাকিব খানের সঙ্গে দরদ সিনেমায় অভিনয় করা নায়িকা সোনাল চৌহান। ভারতের প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন। সোনাল চৌহান বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন। আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটক যাত্রীরা উদ্বেগে সময় কাটাচ্ছেন এবং জানেন না কখন পুনরায় ফ্লাইট চালু হবে। ছেলেকে নিয়ে হোটেল বন্দি টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি 5 মার্চ সেখান থেকে কলকাতায় ফেরার টিকিট কিনেছেন তিনি। দুবাইতে পৌঁছানোর পর থেকেই সেখানকার পরিস্থিতি ক্রমে বদলাতে শুরু করে। বর্তমানে হোটেল বন্দি অভিনেত্রী শুভশ্রী এবং তার ছেলে ইউভান। এদিকে আবুধাবিতে আটকে রয়েছেন আরেক অভিনেত্রী ঈশা গুপ্ত। তবে সেখানে আপাতত তিনি সুরক্ষিত বলে জানিয়েছেন। অনুরাগীরা জান্নাত 2 ছবির এই অভিনেত্রীকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। একাধিক ফোন ও বার্তা গিয়েছে তার কাছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে আশ্বস্ত করে ঈশা লেখেন, সময়টা কঠিন ও ভয়ঙ্কর, ঈশ্বর আছেন আমাদের রক্ষা করার জন্য। মারজান ইভান, RTV। দর্শক, এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।